সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। শুরু করছি সমকালীন ভাবনাভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুজ্জামান কামরুল। এই অনুষ্ঠানে আমরা সাধারণত রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবেশ, জনস্বাস্থ্য এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব সমসাময়িক কিছু বিষয় নিয়ে। আলোচক হিসেবে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব রোকনুজ্জামান রোকন। জনাব রোকনুজ্জামান রোকন, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি কি ভাবছেন এই চ্যানেলের দর্শক শ্রোতা শুভারাত্রিদের। জি রোকন ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা করি। গতকালকে আপনি দেখেছেন যে সারা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম সহ প্রায় 13টা জেলাতে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, ছাত্ররা অবরোধ করেছিল রাস্তা। তাদের অভিযোগ যে বর্তমান আমাদের যে শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, উনি ছাত্রদের সম্পর্কে একটি খারাপ মন্তব্য করেছেন। অর্থাৎ উনি ছাত্রদের বলেছেন যে ফার্মের মুরগি। এটা ছাত্রদের অভিযোগ। তারপরে এই যে প্রচন্ড বর্ষা গত কয়েকদিন ধরে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতার ভেতরেও উনি কোথাও পরীক্ষা বন্ধ করেছেন, কোথাও পরীক্ষা বন্ধ করেন নাই। অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে নাই। তো এইগুলো নিয়ে ছাত্রদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। তারা গতকালকে রাস্তা অবরোধ করেছিল। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। শিক্ষামন্ত্রীকে বলেছে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া করেছে। তো নিশ্চয়ই আপনিও অবগত আছেন বিষয়গুলো সম্পর্কে। এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন কি প্রথমেই? ধন্যবাদ আপনাকে। আসলে আমার ধারণা যে এটা একটা সামগ্রিক অব্যবস্থাপনার ফলে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় যথাসময়ে সিদ্ধান্তটা দিতে পারেন নাই। যথাসময়ে সিদ্ধান্ত একদিকে যেমন প্রচন্ড বৃষ্টির মাঝে আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা নৌকায় করে যাচ্ছে, কখনো হেঁটে যেতে একেবারে টেলিভিশনে দেখলাম পড়ে গেছে পানির ভিতরে। এই অবস্থায় তো পরীক্ষা দেওয়া সম্ভব না। আগেই কর্তৃপক্ষ উচিত ছিল সারা বাংলাদেশের এই বর্ষণজনিত কারণে পরীক্ষা বন্ধ করে দেওয়া 2-1 দিনের জন্য, কিন্তু সেটা না করে নাই। অপরপক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন, আমি ওনার মন্তব্যটা হুবহু শুনেছি। উনি বলছেন যে কি বৃষ্টিতে কি সমস্যা, কি আজকালকার বাচ্চারা তো ফার্মের মুরগি, আমার মেয়ের মতো। কিন্তু উনি যে খুব খারাপ সেন্সে বলছে আমি এটা বলবো না, কিন্তু ওনার এই যে শব্দচয়ন, এটা অবশ্যই ওনার জায়গা থেকে এটা করা উচিত হয় নাই। এই ধরনের শব্দচয়ন তো একটা দায়িত্বশীল জায়গার থেকে করতে পারে না। একদিকে যেমন আহ উনি বা ওনার মন্ত্রণালয় বর্ষণজনিত কারণে পরীক্ষা হেল্ড আপ করতে ব্যর্থ হয়েছে, হেল্ড আপ করার সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে। অন দা আদার হ্যান্ড মানে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের সম্পর্কে এই ধরনের একটা রেভার্স মন্তব্য স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদেরকে আঘাত করেছে, তাদের সেন্টিমেন্টে আঘাত করেছে। সেই কারণে আমরা দেখলাম যে সকাল 10টার দিকে ঢাকা কলেজের সামনে ছাত্ররা প্রেস কনফারেন্স করেছে। এরপরে আপনি জানেন কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন আইসিটির একটা প্রোগ্রামে, সিনেট ভবনে। যাওয়ার সময় উনার গাড়িও অবরোধ করেছিল। ছাত্ররা বাই দিস টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছিল। যাই হোক, পুলিশ বেষ্টনী এবং ছাত্র দলের তৎপরতার কারণে যদিও শান্তিপূর্ণভাবে উনি ডিসবার্স হয়ে গেছেন, কিন্তু ওই বিশেষ করে ছাত্র দলের নেতাদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা ভুয়া ভুয়া স্লোগান তুলেছিল। এরপরে বিকেল বেলা তারা সমবেত হয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে হয়ে সমবেত হয়ে তারা রাস্তা অবরোধ করেছিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছিল। ঠিক সেই সময় পুলিশ লাঠিচার্জ করে
লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। আমি যতদূর জানি আজকে হয়তো পরীক্ষার পরে আহ, মানে ছাত্রছাত্রীরা প্রেস ক্লাবের সামনে অথবা সচিবালয়ের সামনে জড়ো হতে পারে, এ ধরনের একটা সম্ভাবনা আছে। যাই হোক, মানে আহ, আমি বলতে চাচ্ছি এইটাই যে শিক্ষামন্ত্রী একদিকে যেমন যথাসময়ে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছেন, আবহাওয়া এবং পারিপার্শ্বিক বর্ষণজনিত সমস্যার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে যে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না, সিদ্ধান্ত দিতে যেমন ব্যর্থ হয়েছে, অপরদিকে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে হৃদয়ে আঘাত করেছে ফার্মের মুরগি বলে। এটা কোনো ক্রমেই উচিত হয়নি। তারপরে উনি, আমি দেখলাম সংসদে উনি দুঃখ প্রকাশ করেছেন। যাই হোক, এই বিষয়টা এই পর্যন্তই সমাপ্ত হওয়া দরকার। আমরা এর আগেও লক্ষ্য করলাম ডক্টর ইউনূস সাহেবের আমলে একবার পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দিল, আগামীকাল সকালবেলা পরীক্ষা, আজকে রাত 12টার সময় সিদ্ধান্ত দিয়ে, সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেও ছাত্রছাত্রীরা জড়ো হয়ে সচিবালয়ের গেট ধাক্কায় ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। যাই হোক, মানে ছোটখাটো বিষয় থেকে অনেক বড় বিষয়ের জন্ম নেয়। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর, আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন উক্তি থেকে উনি বিরত থাকবেন এবং ছাত্রদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। জি রোকন ভাই, আসলে প্রত্যেকটা সরকারই আমরা দেখেছি, অতীতেও দেখেছি, আবার এখনো দেখছি যে দু একজন মন্ত্রীর কিছু আপনার অপরিণামদর্শী কার্যকলাপের কারণে সমগ্র সরকারি বিপদে পড়ে যায়। এই শিক্ষামন্ত্রী সাহেব ইতিপূর্বে 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় তিনি নকল বন্ধ করার ব্যাপারে বেশ তৎপর ছিলেন। এবার 2024, 25, 26, 2026 সালে শিক্ষামন্ত্রী হওয়ার পরেও তিনি ঠিক ওই 2001-06 ওই সময়ের ধারাবাহিকতায় নকল বন্ধ করার জন্য দৌড়ঝাঁপ শুরু করলেন। কিন্তু তখনকার শিক্ষা ব্যবস্থা, তখনকার পরীক্ষা ব্যবস্থা, এখনকার পরীক্ষার ব্যবস্থার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওই ব্যাপারে আসলে নকল আসলে পায় না। তারপরে উনি সেই সময় পড়ে আছেন 2006 সালে, এবং ওনার দৌড়ঝাঁপ, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য দেখি ছাত্ররাও তাকে নিয়ে অনেক ফান করে, জোকস করে, অর্থাৎ উনি কিছুটা হালকা হয়ে গেছেন। ওনার কারণে হয়তো সরকারও সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের কারণেই আপনার একটা সরকারের পতন হয়েছে। তো এখানে ছাত্ররা দাবি করেছিল যে মন্ত্রী মহোদয়কে ক্ষমা চাইতে হবে। তো উনি গতকালকে সংসদে যেভাবে ক্ষমা চেয়েছেন, আপনার কি জানা আছে যে উনি সেইভাবে আসলে দায়িত্ব নিয়ে ক্ষমাটা চান নাই বা দুঃখ প্রকাশ করেন নাই? তো ছেলেরা কি মেনে নিয়েছে, ছাত্ররা ওনার ওনার এই আপনার দুঃখ প্রকাশকে? ওনার বক্তব্যটা আমি সরাসরি টেলিভিশনে দেখেছি। উনি সংসদে, আহ, আপনার কথা সঠিক, উনি দায়িত্ব নিয়ে ক্ষমাটা চান নাই, মানে দায়সারা গোছের ক্ষমা চেয়েছেন। যদি ক্ষমাও আমার চান কথা, নাই, দুঃখ প্রকাশ করেছেন। যাই হোক, দুঃখ প্রকাশ করলে যথেষ্ট, কিন্তু সেটা হয়েছে দায়সারা গোছের। হ্যাঁ, আমি যদি কারোর, আমার কথায় যদি কেউ কষ্ট হুম। পেয়ে থাকে তাহলে আমি দুঃখিত। তো এটা ঠিক হয় নাই। কারণটা হচ্ছে যে ভুল মানুষের হইতে পারে, স্লিপ অফ দ্য টাংও হইতে পারে, অথবা উনি ওইভাবে মিন করতে চান নাই, সাথে ওনার মেয়ের নামটাও জড়িয়ে দিয়েছেন, সেটাও উদ্ধৃত করে বলতে পারতো যে আসলে বলতে পারতেন, সেটাই। হ্যাঁ, তোমরা তো আমাদের সন্তান সম, হুম। আমরা আমাদের সময় দৌড় ঝাঁপ করতাম, বৃষ্টিতে ভিজতাম টিজতাম, ফুটবল খেলতাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা, আর বিশেষ করে শহরের ছেলেমেয়েরা, খেলাধুলার স্কোপ কম, ইমিউনিটি সিস্টেম দুর্বল, এই কারণে একটু বৃষ্টির পানি পড়লেই হয়তো ঠান্ডা জ্বর এসে যায়। আমার মেয়েরও এটা হয়। আমি এইভাবে বলতে চাইছি আমার সন্তান সম মনে করে। যাই হোক, এই কারণে আমি দুঃখিত। বাবা, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমি সরি সরি, আমি দুঃখিত। এইভাবে উনি বলতে পারতেন, কিন্তু উনি একেবারে সাদামাটা গোছের, দায়সারা গোছের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না যে একজন ভুল করে দুঃখ প্রকাশ করলে বা ক্ষমা চাইলে উনি ছোট হয়ে যান, এটা আমি মনে কখনোই করি না। ছোট হয় না, ঠিক বলেছেন আপনি। জি। জি রোকন ভাই, আপনি তো সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত ছাত্রনেতা ছিলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, এবং আপনাদের নেতৃত্বে, আপনি প্রথম সারির নেতৃত্বে ছিলেন 80-র দশকের সুদীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখের নেতা আপনি। তো আপনার তো ছাত্র রাজনীতি, ছাত্র গণ অভ্যুত্থানের ব্যাপারে খুব পরিষ্কার ধ্যান ধারণা আছে। তো 2024 সালে
2024 সালে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল, এটা তো ছিল আপনার একেবারে ছাত্রদের দাবি নিয়ে, কোটার দাবি নিয়ে আন্দোলন ছিল, যে কোটাগুলো বন্ধ করতে হবে। তো এই বন্ধ না, কোটা, তারা একটা যৌক্তিক পর্যায়ে কোটাটা কমিয়ে এনে সংস্কার হ্যাঁ, কোটা চেয়েছে। সংস্কার করার কথা বলেছিল তারা। তা আমার বক্তব্যটা, কথাটা হলো যে কোটা সংস্কারের মতো এত সাধারণ একটা দাবি, এই দাবির আন্দোলনটা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলন কিভাবে হলো, এবং এত দ্রুত সরকার কিভাবে পতন হয়ে গেল? ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে যে আহ, আমি যদি বলি, কোটা সংস্কার আন্দোলন এমনই একটা আন্দোলন ছিল যে আন্দোলনে আমাদের প্রত্যেক ঘরের ছেলে মেয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যেহেতু এটা একটা সর্বজনীন দাবি ছিল যে কোটাটা, কোটায় দেখা যাচ্ছিল যে 56% কোটায় চলে যায়। এই কারণে তারা বলছিল যে এই কোটাটা যৌক্তিক পর্যায়ে সংস্কার হওয়া দরকার। এ- সেই আন্দোলনের সাথে আমাদের প্রত্যেক ঘরের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে, এবং প্রত্যেক ঘরের পিতা মাতা মানে অভিভাবকদেরও সমর্থন ছিল এই আন্দোলনে। কিন্তু আহ, এই আন্দোলন 1 জুলাই থেকে শুরু হয়। আন্দোলন শান্তিপূর্ণ ভাবেই হচ্ছিল। হঠাৎ করে তৎকালীন প্রধানমন্ত্রীর একটা বেভাস মন্তব্য এই আন্দোলনকে উস্কে দেয়। একই সাথে তার আইনমন্ত্রীর বক্তব্য আন্দোলনকে উস্কে দেয়। এর মাঝে আমরা দেখলাম যে রংপুরে আবু সাইদ আবু সাইদের আত্মদানের মধ্য দিয়ে আন্দোলনটা আরো জোরালো হলো। আরো জোরালো হওয়ার পরেও সরকার কিন্তু এটাকে আমলে নিলেন না। যেমন পরবর্তী সময়ে কোর্টের ডেট এগিয়ে এনে এটা সমাধান করলেন, কিন্তু তখন পানি অনেক গড়িয়ে গেছে। এর মধ্যে আবার অনেক গ্রুপ এর ভিতর ঢুকে পড়েছে এই আন্দোলনের ভিতরে। এবং বাই দিস টাইম মানে আমরাও আন্দোলনের সংগ্রামের রাজপথের কর্মী হিসাবে বা একজন রাজনীতিবিদ হিসাবে মানে হঠাৎ করে করছে কি হয়ে গেল, মানে এত মানুষ মারা গেল। তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ছিল 112 জন, বেসরকারি হিসাব ছিল 152 জন। এই যে 112 বা 52 জন যে মারা গেল হঠাৎ করে অল্প সময়ের মধ্যে, এটা আসলে অকল্পনীয় ব্যাপার। এটা আমরা ভাবতেও পারিনি। হ্যাঁ, সেই কারণে আপনি দেখেন, সেই কারণে সারা দেশের ছাত্ররা কিন্তু মানে ছাত্ররা কিন্তু জ্বলে উঠলো। একই সাথে ছাত্রদের সাথে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এই আন্দোলনের সাথে পরবর্তী সময়ে সামিল হয়েছিল। এখন আমরা বলতে পারি যে কেন, আপনি প্রশ্ন করেছেন কেন এত দ্রুত এই আন্দোলনের বিজয় সূচিত হলো। একটা পরিণতি পেল এই আন্দোলন এত দ্রুত, আমি এটাই জিজ্ঞেস করেছি আপনাকে। এর কারণে আবার ডিবির হারুন সাহেব কয়েকজন ছাত্রছাত্রী ধরে নিয়ে এসে তারা মানে কোর্টে প্রডিউস না করে ডিবি অফিসেই রেখে দিল। এটা নিয়ে আইনজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের মধ্যে প্রচন্ড, আমরা বিক্ষুব্ধ হলাম। যেখানে আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোড বা পুলিশের বিধানে অবশ্যই আছে, কোনো কাউকে গ্রেপ্তার করলে 54-এ গ্রেপ্তার করলেও তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে প্রডিউস করে তাকে রিমান্ডে আনুক, যাই আনুক সেটা আনতে হবে, কোর্টে অবশ্যই প্রডিউস করতে হবে। কিন্তু তারা কোর্টে প্রডিউস না করে 3 দিন যাবৎ ডিবি অফিসে রেখে দিল, এবং তাদের দিয়ে একটা ঘোষণাপত্রে সই করালো, এবং তাদের উপর নির্যাতনও করেছিল। এরপরে যাই হোক, আমাদের বিজ্ঞ আইনজীবী পান্না ভাই সহ ব্যারিস্টার সুমনও ছিল, অনেকেই হাইকোর্টেতে ইয়ে নিয়ে এসে আদেশ নিয়ে এসে তাদেরকে বের করলো, তাই না? এটা সামগ্রিক বিষয় একেবারে শেখ হাসিনা সরকার এটাকে হ্যান্ডেল করতে ব্যর্থ হলো। আরেকটা কথা বলা যায় যে শেখ হাসিনা যে 15 বছর শাসন করেছিল, এর মধ্যে 15.5 বছর, এর মধ্যে 2টা নির্বাচন, উনি 3টা নির্বাচন, 14 সালের নির্বাচন একা একা করলেন, 18 সালে রাতে ভোট করলেন, যদিও সেই নির্বাচনে বিএনপি সহ তার মিত্ররা যোগ দিয়েছিল। আর
24 সালে আমি দামি ইলেকশন করলেন। এই যে তিনটা নির্বাচনের বৈধতা ছিল না। বিএনপির মতো একটা দল 24 সালের 18 সালের ইলেকশনে মাত্র দুঃখিত, মাত্র 7টা সিট পেল। এটা তো দেশবাসী সহ বিশ্ববাসীকে এই নির্বাচনের বিশ্বাস করানোটা আহ, অবশ্যই কঠিন ছিল। বিশ্বাসযোগ্যতা এটা আমার পায়নি কারো কাছে বিশ্বাসযোগ্যতা। নির্বাচনটা। জি, এই যে বিশ্বাসযোগ্য পায়নি। আর বিএনপি 15 বছর যাবৎ সংগ্রাম করে মাঠকে উত্তপ্ত করে রেখেছিল। সেই উত্তপ্ত মাঠে ছাত্ররা আগুন জ্বালিয়ে দিয়ে সর্বশেষ যখন কোর্টের মাধ্যমে আহ, কোটা বাতিল হয়ে গেল, তারপরে যেহেতু এরা হত্যা খুন সংগঠিত হয়েছে, সেই কারণে ছাত্ররা বললো না, এই এখন কোটা বাতিল হয়েছে ভালো কথা, কিন্তু আপনি যেহেতু খুনি আপনাকে যেতে হবে। এই তারা এক দফার আন্দোলনে চলে গেল। এক দফার আন্দোলনে যাওয়ার মধ্য দিয়ে, যেহেতু আমি আগেই বলেছি বিএনপি মাঠ উত্তপ্ত করে রেখেছিল, বিএনপি এবং তার জোট মাঠ উত্তপ্ত করে রেখেছিল। এই এক দফা আন্দোলনে যাওয়ার পরে সর্বাত্মক কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে, ঢাকা অবরোধ করার মধ্য দিয়ে আসলে শেখ হাসিনা সরকারের পতন হলো। আমি যেটা বলতে চাচ্ছি, শেখ হাসিনার 15 বছর শাসন আমলে অনেক হত্যা খুন গুম এটা সংগঠিত হয়েছিল, পরস্পর সংগঠিত হয়েছিল। সেই কারণে মানে জনমনে শেখ হাসিনার সরকারের প্রতি বিশাল বিক্ষুব্ধতা ছিল। জি, এই মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাই আপনার আন্দোলন হিসেবে আপনার বিস্ফোরিত হয়েছে এবং সরকারের পতন ঘটেছিল। আপনি যখন বলছেন রকুন ভাই যে বিএনপি মাঠটা গরম করে রেখেছিল, পরবর্তীতে ছাত্ররা মাঠে নেমে সেই গরম মাঠে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু কথা হলো বিএনপি কিন্তু বারবার অস্বীকার করেছে যে আমরা আন্দোলনের সঙ্গে নাই। আপনি মনে করে দেখেন। তাহলে আপনি বলছেন যে বিএনপি মাঠ গরম করে রেখেছিল, কিন্তু বিএনপি কিন্তু বলেছিল যে আমরা আন্দোলনের সঙ্গে নাই। এবং তৎকালীন অবস্থায় রাজনৈতিক অবস্থাটা এমন ছিল যে বিএনপি বা জামাত আন্দোলন সংগ্রামে আছে একথা জানলে জনগণ মাঠে নামবে না, এরকম একটা ধারণা প্রচলিত ছিল। তাহলে বিএনপি কিভাবে মাঠ গরম করে রাখলো? বিএনপি মাঠ গরম করে রেখেছে দীর্ঘ সাড়ে 15 বছর তো তারা ধারাবাহিক সংগ্রাম করেছে। কিন্তু যেহেতু এটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং এই আন্দোলনটা আস্তে আস্তে দানাবাঁধ ছিল, সরকারের পক্ষ থেকেও আমার ধারণা বিএনপি জামাতের সাথে তারা আলোচনাও করেছিল যে এই আন্দোলন যেহেতু আমরা এই কোর্টের মাধ্যমে এটা সমাপ্ত করলাম, আপনারা এর সাথে আছেন কিনা। তারা যে ফার্দার কর্মসূচি দিচ্ছে কোর্টের মাধ্যমে সমাপ্ত হওয়ার পরেও, আহ, অতএব আপনারা এর সাথে আছেন কিনা, এই ফার্দার কর্মসূচির সাথে আছেন কিনা। তখন তারা বলেছিল যে না, আমরা এই ফার্দার কর্মসূচির সাথে নাই। কিন্তু অন দা আদার হ্যান্ড দেখা গেল যে শেষ পর্যন্ত যখন এই আন্দোলনটা ছাত্ররা যখন এক দফার আন্দোলন দিয়ে দিল, তখন কিন্তু আবার জামাত বিএনপি সবাই কোনো না কোনো ভাবে মাঠে কিন্তু সমবেত হয়েছে। অর্থাৎ ছাত্রদের এই কোর্টের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের পরিসমাপ্তি হওয়ার পরে ছাত্ররা যখন বললো যে না, আপনি খুনি, আপনাকে যেতে হবে, তখন মির্জা ফখরুল সাহেব বলেছিল যে হ্যাঁ, না, আমরা এই এক দফার আন্দোলনের সাথে আপাতত নাই, আমরা এক দফার আন্দোলনের সাথে নাই। আমার ধারণার সরকারের পক্ষ থেকে কোনো আলাপ আলোচনা তাদের সাথে হয়েছিল যে ছাত্রদের দাবি দেওয়া তো মেনে নিলাম, ছাত্ররা যে আবার এই দাবি করতেছে, আমার ধারণার উপর বলতেছে, অ্যানালিসিস তো রাজনীতিবিদরা করতেই পারে। এই কারণে ফখরুল সাহেব বলেছিল, কিন্তু প্র্যাকটিক্যালি মাঠ তো উত্তপ্ত ছিল এবং ছাত্রদের তাহলে এতগুলো তাহলে তাহলে রকুন হত্যাকাণ্ডের ভাই ফলে এখানে আপনার বক্তব্য অনুযায়ী যে ওই সময় যারা ছাত্র নেতা ছিল, সামনের কাতারে ছিল, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে আন্দোলনের বিজয়ের বা পরিণতির সম্পূর্ণ কৃতিত্ব তারা দাবি করেছে। পরবর্তীতে তারা একটা রাজনৈতিক দলও করেছে এনসিপি নামে, এবং তারা বলেছে তাদের আন্দোলনের কারণেই সরকারের পতন ঘটেছে। তাহলে তাদেরকে পুরোপুরি কৃতিত্ব আপনি দিতে চান না? তারা তাদের নেতৃত্বে সরকারের পতন হয়েছে, এটা সত্য। কিন্তু
আহ, মাঠ যদি 15 বছর উত্তপ্ত না থাকতো, তারা কিন্তু এই আন্দোলনের সফলতা পেত না। এই আন্দোলনে যদি জনসমর্থন না থাকতো, তাহলে এই আন্দোলনের সফলতা পেত না। আপনি খেয়াল করেছেন 5 তারিখে যেদিন শেখ হাসিনা চলে গেলেন, সেদিন কিন্তু সারা দেশ থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে হাজার হাজার লোক কিন্তু মার্চ টু ঢাকা, ছাত্রদের হ্যাঁ, মার্চ টু রাস্তায় নেমেছিল, জনগণ রাস্তায় নেমে নেমেছিল। গিয়েছিল এবং তারা তারা গণঅভ্যুত্থান তো তৈরি হয়েছিল। ছাত্র ছিল না, তারা তো সাধারণ মানুষ নেমেছিল, ছাত্র, শ্রমিক, জনতা সবাই। তাহলে অতএব আমরা হিসাব এই আলোচনাটা আমরা এখানেই শেষ করব রোকন ভাই, আমরা অন্য প্রশ্নে যাব। তাহলে সর্বশেষে এটা বলতে পারি যে শুধু ওই কয়জন ছাত্র যারা নেতৃত্বে ছিল, এই আন্দোলনের মালিকানা শুধু তাদের ছিল না, এই এরকম প্রসঙ্গে কথা একটা বলতে বলি, পারি কিনা আমরা? মানে জাতি ক্লিয়ার হবে, আপনিও ক্লিয়ার হবেন। যদি ধরি এরশাদ বিরোধী সংগ্রামের প্রায় 9 বছর আমরা ধারাবাহিক সংগ্রাম, তা আমরা 90 সালে ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বা ঢাকা মহানগর শাখার সভাপতি ছিলাম। আমাদের সময়ে এরশাদের পতন হয়েছে, তার মানে কি সব কৃতিত্ব আমাদের? না। এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের পরে যারা এই সংগ্রামের সূচনা করেছিল, এই সংগ্রাম বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়েছিল, আবার একটু ঢিলা হয়েছিল, আবার উত্তপ্ত হয়েছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে ধারাবাহিক সংগ্রামের সাথে যারা ছিল, তাদের অবদানটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যদি দাবি করি ওই সময় আমরা যারা এই 3টা শাখা, কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর শাখার নেতা ছিলাম, তারাই সমস্ত কৃতিত্বের দাবিদার, তাহলে এটা ভুল হবে। কারণ হচ্ছে এই এই সংগ্রামটা 9 বছর আগে শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত 9 বছর পরে হোসেন মোহাম্মদ এরশাদ যেতে বাধ্য হয়েছিল। অর্থাৎ কৃতিত্বটা সবারই। জি, রকন ভাই, কথাটা পরিষ্কার, আপনি পরিষ্কার করেছেন। আপনি যখন 90 দশকের, 80 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা তুললেন, এরশাদ বিরোধী আন্দোলনের কথা তুললেন, আমি ওই প্রসঙ্গে একটা প্রশ্ন করি আপনাকে যে 9 বছর ব্যাপী যে এরশাদ সামরিক শাসন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনটা হয়েছিল, ওখানে অনেক রক্ত ঝরেছিল, অনেক ছাত্র জনতা, অনেককে রক্ত দিতে হয়েছিল। তারপরে সেই রক্তাক্ত সংগ্রামের ধারাবাহিকতায় 90 সালে এসে এরশাদের পতন ঘটলো, ডক্টর মিলন সহ অনেকেই শহীদ হয়েছেন সেই সময়। এখন কথা হলো যে ওই আন্দোলন সফল হওয়ার পরে, আপনার এরশাদের পতনের পরে, আপনাদের কি কোনো, আপনারা যারা ছাত্র নেতা ছিলেন, আপনাদের কি কোনো দায় মুক্তি নিতে হয়েছিল সংসদে, অর্থাৎ ইনডেমনিটি নিতে হয়েছিল? আমার জানা মতে নিতে হয় নাই। তাহলে আমার প্রশ্ন যে 2024 সালের আন্দোলন কি নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল? যদি তাই হয়, যদি নিয়মতান্ত্রিক আন্দোলনই হয়ে থাকে, তাহলে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে এখানে তো কোনো ইনডেমনিটি নেওয়ার কথা না, কিন্তু নেওয়া হয়েছে এবার ইনডেমনিটি। হ্যাঁ, এটার কারণ? দেখেন, এর সাথে আমি অবশ্যই দ্বিমত পোষণ করি। আমরা জানি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা, সংগ্রাম করা হচ্ছে ন্যায়সঙ্গত। একটা ন্যায়সঙ্গত সংগ্রাম করার পরে, সেই সংগ্রামের বিজয় অর্জন করার পরে এখানে ইনডেমনিটি নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমরা যেমন 90 সালে ইনডেমনিটি নেইনি, 69 গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থান করেছিলেন তারাও ইনডেমনিটি নেয়নি। এবং আমার জানা মতে পৃথিবীর কোথাও ন্যায়সঙ্গত আন্দোলনের বিজয়ের পরে কোনো বিজয়ী শক্তি ইনডেমনিটি নেয় নাই। কিন্তু ইনডেমনিটি নেওয়ার মধ্য দিয়ে একটা যৌক্তিকভাবে, আইনগতভাবে যে কথাটা বলা যায় যে ইনডেমনিটি নেওয়ার অর্থই হচ্ছে আমরা কোনো না কোনো ভাবে অন্যায় করেছি বা কোনো না কোনো ভাবে ফৌজদারি অপরাধের সাথে জড়িত, এটা ইনওয়ান্সার স্বীকার করে নেওয়া। তবে আমি মনে করি এই ছাত্র নেতারা যেভাবে সংগ্রামের পরে যেভাবে ক্ষমতা এবং অর্থবিত্তের মালিক হয়েছে, তারা এত বুদ্ধিমান, তারপরে তারা কেন ইনডেমনিটি নিল এটা আমার বোধগম্য নয়। কারণ ইনডেমনিটি নেওয়ার মধ্য দিয়ে প্রকারান্তরে তারা স্বীকার করে নিয়েছে যে আমরা কোনো না কোনো ভাবে অপরাধ করেছি। কিন্তু সাদা চোখে আমরা বলবো অবশ্যই
তারা তো একটা ন্যায়সঙ্গত সংগ্রাম করেছিল এবং সেই সংগ্রামের তারা বিজয় অর্জন করেছিল। বিজয় শক্তি কেন ইন্ডেমনিটি নেবে, এটা আমার বোধগম্য নয়। এবং এটা এ বিষয়ে আমার কথা অত্যন্ত পরিষ্কার যে ইন্ডেমনিটি নেওয়ার মধ্য দিয়ে তারা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে যে আমরা আইনগত সুরক্ষাটা নিলাম যাতে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আহ, নেওয়া না হয়। কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাস বলে, আমি একটু শেষ করি, যে বাংলাদেশের ইতিহাস বলে যে ইন্ডেমনিটি নিয়ে রক্ষা পাওয়া যায় না। মুস্তাক সাহেব ইন্ডেমনিটি জারি করেছিলেন, তারপরে সেটা আইনেও পরিণত হয়েছিল, কিন্তু ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি বাতিল করে দিয়েছে। একই সাথে আমরা জানি ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সুরক্ষা আইন করেছিল এবং ২০০৯ সালে এসে আবারও সেই আইন করেছিল, কিন্তু সেই আইন কি আছে? অর্থাৎ যখন আপনার অপোজিট শক্তি যদি ক্ষমতায় আসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তারা ইচ্ছা করলেই সেই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে আপনি যদি ক্রিমিনাল অফেন্স করেন, ফৌজদারি অপরাধ করেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটা আমি মনে করি আমাদের এই ইয়াং ছাত্ররা যথেষ্ট চৌকস, তারপরেও আমি মনে করি এটা তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ আপনাকে। জি রকন ভাই, পরিষ্কার করেছেন আপনি। কথা হলো যে আপনার ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানকারী ছাত্র নেতাদের ভেতরে কয়েকজন সরকারের উপদেষ্টা হয়েছে। এইরকম এক্সাম্পল কিন্তু অতীতে নেই বাংলাদেশে। ছাত্ররা আন্দোলন করে, সে আন্দোলন বিজয় লাভ করার পরে রাজনৈতিক দল দেশটা পরিচালনা করে। এবার দেখলাম যে ছাত্ররা নিজেরাই আপনার উপদেষ্টা হলেন। অনেকে অভিযোগ করেন যে উপদেষ্টা ছাত্র নেতা এবং উপদেষ্টা হন নাই এই ধরনের ছাত্র নেতা অনেকেই প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন, অনেকে অভিযোগ করে। এখন এইটা তো আসলে কি প্রমাণিত, ওইভাবে তো তদন্তও হয়নি, বিষয়টা প্রমাণিত সত্যও না, এটা একটা পাবলিক পারসেপশন। এই বিষয়ে কি একটু মন্তব্য করবেন? এটা নিয়ে বাজারে অনেক ধরনের কথাবার্তা আছে এবং আপনি জানেন আমি একজন উপদেষ্টার এপিএস এর কথা জানি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপদেষ্টা সামান্য ১ মাস এপিএস গিরি করে সে ২০০ কোটি টাকার মালিক হয়েছিল, পরে দুদক তদন্তও করেছিল, পরে যাই হোক এটা ধামাচাপা পড়ে গেছে। যেহেতু তারা বিজয়ী শক্তি, এই কারণে ধামাচাপা পড়ে গেছে। হ্যাঁ, আসলে একদিকে যেমন আপনি আগেও বলছেন, আমিও বলছি যে কখনোই ছাত্ররা সংগ্রাম করে কখনো ক্ষমতা যায় নাই, ক্ষমতার মালিক হয় নাই, অর্থবিত্তের মালিক হয় নাই। কিন্তু ২৪-এ যারা আন্দোলন করেছে তারা অর্থবিত্তের মালিক হয়েছে এবং ক্ষমতারও মালিক হয়েছে। এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের জন্য দায়ী। ডক্টর ইউনূস সাহেব সমস্ত কিছু মানে তাদেরকে মনে হয়েছে তাদেরকে অ্যারেঞ্জ করে দিচ্ছে যে তোমরা এই কাজগুলো করো, এইভাবে চলো, হ্যাঁ, ক্ষমতার মালিক হও, অর্থবিত্তের মালিক হও, ভবিষ্যতে রাজনীতিটা করতে পারবা, ইত্যাদি ইত্যাদি আমার কাছে মনে হয়েছে। এবং ইলেকশন হওয়ার অনেক আগেই উনি বলেছেন এবারে ছাত্ররা অনেকেই ক্ষমতায় যাবে, এমপি হবে, মন্ত্রী হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো ছাত্রদেরকে আরো মানে এই অর্থবিত্তের মালিক হওয়া এবং ক্ষমতার মালিক হওয়ার দিকে ধাবিত করেছে বলে আমি মনে করি আর কি আসলে। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যদি বলি যারা বিজয়ের পরে তারা বললো যে আমরা সারা দেশে ১৫২ জন সমন্বয়ক ছিলাম, তা আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যতদূর আমি জানি যে এত সমন্বয়ক ছিল না, কিন্তু বিজয়ের পরে সমন্বয়ক বানানো হয়েছিল। তারপরে যাই হোক, কিন্তু আমি যদি প্রশ্ন করি কয়টা সমন্বয়ক মারা গেছে এই আন্দোলনে, কয়টা সমন্বয়ক জেল কেটেছে, কয়টা সমন্বয়ক পুলিশের লাঠিটা সহ্য করেছে। এবং এই যে সরকারি হিসাবে ৮৪০ জন এবং মানে আন্তর্জাতিক হিসাবে আরো বেশি ১৪০০, যে সরকারি হিসাবটাও যদি ধরে নিই তাহলে এর ভিতরে ছাত্র কতজন মারা গেছে,
সেটাও একটা প্রশ্ন। কিন্তু ছাত্র সংখ্যা অ্যাবসলিউটলি ছাত্র সংখ্যা কম। তাহলে মারা গেছে সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা, যারা শেখ হাসিনার 15.5 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিল, যারা বিক্ষুব্ধ ছিল তার অপশাসনের কারণে, তারা মারা গিয়েছিল বেশি। এই যে শত শহ শত শত শহীদরা মারা গেল, আর অর্থবিত্ত এবং ক্ষমতার মালিক হলো হাতে গোনা কতিপয় ছাত্র নেতা, যারা এই আন্দোলনের পুরোভাগে ছিলেন। এটা সত্য। তবে আমি এটা মনে করি এবং বিশ্বাস করি, এই ধরনের ক্ষমতা এবং অর্থবিত্তর মালিক হওয়া মানেই এই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেই তারা এই অর্থবিত্ত এবং ক্ষমতার মালিক হয়েছে। আর আমি এরাও বিশ্বাস করি, যারা শহীদ হয়েছে তাদের যথাযথ মর্যাদা দেওয়া, তাদেরকে তাদের পরিবারের অর্থনৈতিকভাবে সহযোগিতা দেওয়া, যারা আহত হয়েছে তাদের সঠিক পরিচর্যা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। মাঝে মাঝে আমরা দেখলাম যে আহতরা রাস্তায় বেরিয়ে আসছে, যাদের চোখ নাই, পা গেছে, হাত গেছে, তারা তারা সুচিকিৎসা পাচ্ছে না। একদিকে যেমন এরা অর্থ এবং ক্ষমতার মালিক হচ্ছে, অন্যদিকে আহতরা রাস্তায় আন্দোলন করছে তাদের সুচিকিৎসার জন্য। আমি আবারও এই কথা বলে শেষ করব, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, নিহতদের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং আহতদের যারা কাজ করতে পারবে তাদের কাজের ব্যবস্থাও করে দিতে হবে। তাহলে কিছুটা হলেও এই ছাত্র নেতারা তাদের নৈতিক জায়গা থেকে, নৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত হবে। তা না হলে জনগণ একদিন বলবে, এই শত শত শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তোমরা ক্ষমতায় আরোহণ করেছো, শত শত শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তোমরা 600 কোটি টাকার মালিক হয়েছ, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলবে। ধন্যবাদ আপনাকে। জি, রোকন ভাই, আপনি অনেক পরিষ্কার করে বলেছেন এই জায়গাটায়। কথা হলো যে আমাদের দেশে তো আসলে গণতন্ত্র পূর্ণ রূপ পায় নাই, এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয় না বলেই যখন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তাদের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়। কেউ যদি সাহস করে বলেও তখন তাদেরকে নানান রকম ঝামেলায় পড়তে হয়, মামলা হামলা, আদালত, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই কারণের জন্য যদিও গণতন্ত্রের দাবিতে, বৈষম্য মুক্তির দাবিতে আপনার একটি সরকারের পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, কিন্তু উনি যতক্ষণ ক্ষমতায় ছিলেন ওনার বিরুদ্ধে কেউ যদি কোনো সমালোচনা করত তাদেরকে নানান ধরনের বিপদের মধ্যে পড়তে হয়েছে, মামলার মধ্যে পড়তে হয়েছে, এবং সেই সব মামলায় পড়ে এখনো অনেকে জেলখানার মধ্যে আছেন। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে যাওয়ার পরে এখন অনেকেই তার সম্পর্কে অনেক সফলতার কথা বলেন, অনেকে ব্যর্থতার কথা বলেন। এখন হয়তো ওইভাবে ভয় নাই যে তার বিরুদ্ধে কথা বললে মামলায় পড়তে হবে। এখন কথা হলো যে আপনার কাছে আমি একটু একটু সংক্ষেপে শুনতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার সফলতা এবং ব্যর্থতা এই বিষয়ে একটু সংক্ষেপে শুনতে চাই আপনার কাছে। সংক্ষেপে বললে এটাই বলবো, ডক্টর ইউনূস সরকার গণ অভ্যুত্থান পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বব্যাপী পরিচিত একটি নাম। এদেশের জনগণ অনেক বেশি প্রত্যাশা করেছিল তার উপরে, কিন্তু আমরা দেখলাম সমস্ত প্রত্যাশায় মানে কি বলবো, পানি ঢেলে উনি নিজের আখের গুছিয়েছেন, এবং উনার অনেক উপদেষ্টায় আখের গুছিয়েছেন। যেমন উনি কি করেছেন, উনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, মেডিকেল কলেজের লাইসেন্স নিয়েছেন। উনার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকির মামলা ছিল, সেই ট্যাক্স 635 না 666 কোটি টাকা উনি মৌকুব করে নিয়েছেন। সর্বশেষ উনি আদম ব্যবসারও লাইসেন্স নিয়েছেন। এটা একজন নির্লজ্জ, এ ধরনের কাজ হচ্ছে একজন নির্লজ্জ বেহায়াপনার মতো লোকই করতে পারে। সেই ক্ষেত্রে ওনার সফলতা দেওয়ার, ওনার সরকারের সফলতার সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ নাই। একই সাথে ওনারা এসে বড় বড় কথা বলেছিল,
ওই পাচার হওয়া টাকা ফেরত আনতে 1 টাকাও আনতে পারে নাই। তারপরে বিভিন্ন সংস্কার কমিটি করে সেই সংস্কার কমিটি একমাত্র সংবিধান সংস্কার কমিটি কিছু কাজ করেছিল। তার বাইরে কোন সংস্কার কমিটি আসলে আলোর মুখ দেখে নেই। এবং সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এইভাবে যে উনি এই জাতির উপরে মানে ইলেকশনের 2 দিন আগে 9 তারিখে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা, যাকে ইউনূস সাহেবের প্রভু বলা হয়, সেই আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য মানে বাণিজ্য ঘাটতির নামে বাংলাদেশের উপর যে অসম বাণিজ্য চুক্তি, আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি চাপিয়ে দিয়ে গেছে, সেটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ দিনের পর দিন গরিব থেকে গরিবতর হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একই সাথে তার আগে মনে হয়েছিল উনি মনে হয় এই দেশটাকে ইজারা দেওয়ার জন্য এসেছেন। যেমন একটা টার্মিনাল ইজারা দিয়েছে, যে টার্মিনাল বছরে $84 মিলিয়ন লাভ করে, সেই টার্মিনাল উনি ইজারা দিলেন আধুনিকায়নের নামে। আর একটা পোর্ট, এই যে ঢাকার কাছে কি বলে, এই পোর্টটা যে উনি তৈরি করার জন্য দিলেন, সেখানে তারা বিনিয়োগ করবে মাত্র $50 মিলিয়ন। সেই $50 মিলিয়ন পানগাঁও পোর্ট, $50 মিলিয়ন আয় হতে সময় লাগবে বিশেষজ্ঞদের মতে 6 থেকে 7 বছর। আর উনি ইজারা দিলেন 30 বছরের জন্য। উনি দেশের স্বার্থটা কোথায় রাখলেন? আমি ধরে নিলাম আরো ডাবল, 12 বছর লাগলো, 15 বছর লাগলো, লাভটাপ সহ, কিন্তু উনি 30 বছরের জন্য ইজারা দিয়ে গেলেন। জি যে রোকন ভাই, এখানে আমি একটু বলি, আপনি বেশ কয়েকটা অভিযোগ তুলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, যে তারা প্রচন্ড দুর্নীতিবাদ ছিল। তো এখন তো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে নির্বাচনের মাধ্যমে, তা আপনি কি দাবি করবেন যে ওই আপনার ইউনূস সরকারের দুর্নীতিগুলো তদন্ত হোক বা তাদের শাস্তির আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক? এটা কি দাবি করবেন আপনি? আসলে দেখেন, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। অবশ্যই আমি দাবি করব বিগত ইউনূস সরকারের শাসন আমলে যে সমস্ত অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলো খতিয়ে দেখা উচিত। একজন বিজ্ঞ আইনজীবী এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য হাইকোর্টে রিট করেছিলেন, কিন্তু সেই রিটটা খারিজ করে দিয়েছে। আসলে হাইকোর্ট রিট খারিজ করলেও জনতার আদালত থেকে দুর্নীতিবাজরা তো রেহাই পাবে না। জনতা তাদের দুর্নীতি খুঁজে বের করবে। বিএনপি সরকার, আমি কোন একটা সাক্ষাৎকার বলেছিলাম, বিএনপি সরকার আজকে তৎকালীন বিএনপি অনেক কিছু ওভারলোক করেছে। তারা সামগ্রিক জনমত যাচাই করে দেখেছে যে তারা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। এই কারণে অনেক কিছু ছাড় দিয়ে হলেও তারা ইলেকশনটা বের করার চেষ্টা করেছে। মানে অর্থাৎ তোমরা চুক্তি করো, যা করো করো, আপত্তি নাই। তোমরা টার্মিনাল লিস্ট দাও, তাতেও আপত্তি নাই। তোমরা বন্ধন লিস্ট দাও, তাতেও আপত্তি নাই। কিন্তু আমার সোনার হরিণ চাই, অর্থাৎ আমার ইলেকশন চাই। যেহেতু তারা ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে, অর্থাৎ সেই তোমার কারণে যা তারা ইচ্ছা করো ভাই, আমার নির্বাচন চাই। এবং সেই ধারাবাহিকতায় নির্বাচন এসেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এখন বিএনপি 5 মাস মতো ক্ষমতায় এসছে। 5 মাসের ভেতরে আমরা একটু প্রথমেই আলোচনা করেছিলাম যে শিক্ষামন্ত্রীর কিছু দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, এই কারণে বিএনপিকে আজকে একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সেতু মন্ত্রী, উনিও এই ধরনের মন্তব্য করেছিলেন, যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে ওনাকে। এখন বিএনপি যে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, গণতান্ত্রিক সরকার নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছে, যদিও নির্বাচন সম্পর্কে কিছু প্রশ্ন আছে মানুষের কাছে, তারপরেও বলি যে একটা সরকার যদি তার মেয়াদ পূর্ণ করতে পারে, গণতান্ত্রিকভাবে দেশ চালাতে পারে, দেশের উপকার হয়। এখন আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কি কোনো বক্তব্য আছে বিএনপির প্রতি,
যে কিভাবে সরকারটা পরিচালনা করলে সরকারও ভালো চলবে, দেশটাও ভালো চলবে, একটু সংক্ষেপে যদি বলতেন। আমি তার আগে একটু কথা বলে নিই। আসলে বিএনপি নির্বাচনের আগে, হুম আমি আগেই বলছিলাম যে এই বিষয়গুলো তারা খুব বেশি ধরাধরি করে নাই। একই সাথে যে আপনি খেয়াল করেছেন ইউনুস, ডক্টর ইউনুস সাহেবের এবং আমেরিকার দুজনের প্রতিনিধি কিন্তু এখানে আছে। পররাষ্ট্রমন্ত্রী এবং বিডার চেয়ারম্যান আসিফ সাহেব এবং খলিলুর রহমান সাহেব, এনারা স্বরাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রীর কথাই বললাম। জি, পররাষ্ট্রমন্ত্রী জি। খলিলুর রহমান সাহেব এবং বিডার চেয়ারম্যান আশিক সাহেব, তারা একই সাথে ডবল এজেন্ট, ইউনুস সাহেবের এজেন্ট এবং আমেরিকার এজেন্ট। আমার ধারণা যে এই সমস্ত কিছুকে কম্প্রোমাইজ করেই বিএনপিকে নির্বাচন বের করতে হয়েছে। সেই কারণ সেখানে সেই কারণে বিএনপির কিছু সীমাবদ্ধতা আছে। তারপরে আমি বলবো, বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, অর্থাৎ ইউনুস সরকারের আমরা যে সমস্ত অনিয়ম হচ্ছে সেগুলো খতিয়ে দেখা উচিত। যাই হোক, এবার আপনার ফরেন প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই এইভাবে যে আসলে গণ অভ্যুত্থানের পরে দীর্ঘ রক্তক্ষয়ের পরে যে নির্বাচিত সরকার, সেই সরকারকে অবশ্যই আপনার বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, হলুদ সাংবাদিকতা বাদে এগুলো নিশ্চিত করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে, সুশাসন উপহার দিতে হবে। এইগুলো যদি মেনটেন না করে সরকার পরিচালনা করে, এই সরকার আবারও বিপদে পড়বে। একই সাথে বিএনপি সরকারকে সংসদের যারা বিরোধী দল আছে এবং রাজপথের যারা বিরোধী দল, যারা সংসদে যেতে পারেনি, উভয় বিরোধী দলকেই আস্থায় নিয়ে এই দেশটা পরিচালনা করতে হবে। অর্থাৎ একটা আহ সবাই মিলেমিশে দেশটা পরিচালনা করতে হবে, যাতে আমাদের গণতন্ত্রের ব্যাঘাত না ঘটে এবং এই নির্বাচিত সরকার যাতে তার টার্ম পূরণ করতে পারে। এবং সেই পূরণটা কিভাবে হবে? আমি আগে যেগুলো বললাম, বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, এগুলো এবং দুর্নীতি, লুটপাট বন্ধ রেখে এগুলো আইনের, আমি আবারও বলছি, বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সুশাসন, এগুলো নিশ্চিত করতে হবে। প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সাথে আপনাকে লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে থেকেই দেশ পরিচালনা করতে হবে। এবং আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সংসদের বিরোধী দল এবং রাজপথের বিরোধী দলকে কনফিডেন্সে নিয়েই দেশটা পরিচালনা করতে হবে। আবার বিরোধী দলকেও মনে রাখতে হবে, মানি না, মানবো না, এই স্লোগান চলবে না এখন। আবার সরকারকে মনে রাখতে হবে, যারা সরকারের সমালোচনা করবে তাদেরকে আহ, আহ, জেলে পুরতে হবে, শত শত গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতে হবে। এই পথও সরকারকে পরিহার করতে হবে। এই এই যে মানে অর্থাৎ সরকারি দলে যারা আছেন এবং বিরোধী দলে যারা আছেন, সংসদ এবং রাজপথের বিরোধী দল, উভয়কে কনফিডেন্স নিয়ে সরকার পরিচালনা করতে হবে এবং উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করার মধ্য দিয়ে সরকার এগিয়ে যেতে পারে, সেইগুলো নিশ্চিত করতে হবে। বিরোধী দলকেও পজিটিভ ভূমিকা পালন করতে হবে, যাতে তাহলে আমরা এই 5 বছর যদি আমরা আমাদের এই ইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তারা যেমন স্বৈরাচার হবে না, তারা যেমন অগণতান্ত্রিক হবে না, তারা যেমন হত্যা, খুন, গুম করবে না, একই সাথে দেশটাও এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ রোকন ভাই, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এই আলোচনা অনুষ্ঠানে এসছেন, আলোচনা করেছেন। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনার বেশ কিছু মতামত দিয়েছেন। এই জন্য আমরা চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেল কি ভাবছেন, এই চ্যানেল কর্তৃপক্ষ এবং চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ জনাব
রোকনুজ্জামান রোকনের বক্তব্য শুনেছেন, তার কথোপকথন শুনেছেন। এই ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।